শুভ অপরাহ্ন। প্রিয় দর্শক, আজ 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস। কোনো দেশের কর্মশক্তি, বিশেষ করে যুব কর্মশক্তির দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদেরকে অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত করার লক্ষ্যে 2014 সালে জাতিসংঘ একটা প্রস্তাব পাশ করে যে 15 জুলাইকে বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করা হবে। সেই থেকে বাংলাদেশেও দিনটি পালিত হয়ে আসছে। এবার আন্তর্জাতিকভাবে দিনটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে স্কিলিং টিচার্স, ট্রেনার্স অ্যান্ড ইউথ ফর এ ট্রান্সফরমেটিভ ফিউচার, যার বাংলা করা হয়েছে পরিবর্তনশীল আগামীর জন্য দক্ষতা। আর এই দিনটি উদযাপনে আমরা এটিএন নিউজ আয়োজন করেছি একটা বিশেষ আলোচনা অনুষ্ঠান, পরিবর্তনশীল আগামীর জন্য দক্ষতা এই প্রতিপাদ্যে দক্ষ হাতে গড়ি ভবিষ্যৎ। আজকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এনএসডি এর সম্মানিত নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ, ইনফরমাল সেক্টর আইএসসির চেয়ারম্যান মির্জা নুরুল গনি শোভন এবং এফবিসিসিআই এর সম্মানিত পরিচালক প্রীতি চক্রবর্তী। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আজকের আলোচনা অনুষ্ঠানে। আজ আমরা যুব দক্ষতা বিষয়ে কিছু আলোচনা করব, যা এই বিষয়ে সাধারণের ধারণা পরিষ্কারকরণে সহায়তা করবে। আমি শুরুতে যাচ্ছি এনএসডি এর নির্বাহী চেয়ারম্যান নাসরিন আফরোজ আপনার কাছে। যে এনএসডি আমরা জানি যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে একটি বিশেষায়িত সংস্থা, যার কথা আসলে খুব বেশি মানুষ হয়তো জানে না। তো আপনি আমাদেরকে প্রথমে একটু এনএসডি এর কার্যক্রম সম্পর্কে একটা ধারণা দেবেন প্লিজ। ধন্যবাদ। জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছা এবং নির্দেশনার প্রেক্ষিতে সৃষ্টি করা হয়েছে। এটি 2018 সালের একটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠা করা হয়েছে এবং 2019 ফেব্রুয়ারি থেকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কাজ শুরু করেছে। এটির মূল উদ্দেশ্য হচ্ছে একীভূত সমন্বিত এমন একটি দক্ষতা বিষয়ক ইকোসিস্টেম প্রতিষ্ঠা, যেখানে সবাইকে সাথে নিয়ে আমরা এমন একটি জেনারেশন গড়ার কাজে আত্মনিয়োগ করব, যেখানে দক্ষতাই হবে সমৃদ্ধির মূল ভিত্তি। এই প্রতিপাদ্যকে নিয়েই আমরা কিছু উদ্দেশ্যকে সামনে নিয়ে কাজ শুরু করেছি এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ সৃষ্টির সময় থেকে আদি লগ্ন থেকেই কিভাবে আমাদের যুব শক্তিকে বা যুব শ্রেণীকে দক্ষ হিসেবে গড়ে তোলা যায় সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এবারের বিশ্ব যুব দক্ষতা দিবসের প্রতিপাদ্য যেটা নির্ধারণ করা হয়েছে যে স্কিলিং টিচার্স, ট্রেনার্স অ্যান্ড ইউথ ফর এ ট্রান্সফরমেটিভ ফিউচার, যার বাংলা করা হয়েছে পরিবর্তনশীল আগামীর জন্য দক্ষতা। এই বিষয়টা একটু সংক্ষেপে ব্যাখ্যা করে বলুন। জি, আসলে আমরা একটু ভাবার্থ করেছি, কারণ এখানে যে স্কিলিং ট্রেনার্স অর্থাৎ শুধু ট্রেনার্স নয়, টিচার্সও, অর্থাৎ এখানে যেটা মানে শিক্ষক, প্রশিক্ষক সবাইকে নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, এই লক্ষ্যকে সামনে নিয়ে আমরা ভাবার্থ করেছি যে পরিবর্তনশীল আগামীর জন্য দক্ষতা। আপনাকে একটা অফিসে বা যে কোনো একটা কর্মক্ষেত্রে কাজ করতে হলে কিন্তু কিছু স্পেশাল কিছু দক্ষতা থাকতে হবে। দক্ষতাকে সেইভাবে আমরা ব্যবহার করতে চাইছি। আসলে সেক্ষেত্রে আমরা বলতে চাইছি যে পরিবর্তনশীল ভবিষ্যতের জন্য দক্ষতা, অর্থাৎ আমাদের যে ফিউচার যে জেনারেশন বা আমাদের ভবিষ্যতের যে কর্মশক্তি যাদেরকে নিয়ে আমরা কাজ করব, সে তারুণ্য, তাদেরকে যে স্কিল বেসড একটা ইকোসিস্টেমের মধ্যে গড়ে তুলতে হবে, সেই জন্যই তাদেরকে মানে উদ্দেশ্য করে আমাদের আজকের এই প্রতিপাদ্য বিষয়টি নির্ধারণ করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। এবার জনাব মির্জা নুরুল গনি শোভন, আপনি ইনফরমাল সেক্টর আইএসসির চেয়ারম্যান। ইনফরমাল সেক্টর আইএসসি আমরা জানি যে এটিও দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত একটি প্রতিষ্ঠান। আপনাদের কার্যক্রমটা কি একটু বলবেন? ধন্যবাদ। প্রথমেই আজকে বিশ্ব যুব দক্ষতা দিবসে আমি বাংলাদেশের সমস্ত যুব সম্প্রদায়কে অভিনন্দন জানাচ্ছি। ইনফরমাল সেক্টর ইন্ডাস্ট্রি হচ্ছে, আপনি ইতিমধ্যে জেনেছেন যে এনএসডি এর কার্যক্রম। জি, এনএসডি এর যে আইনের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে সেই আইনেই বলা ছিল বা আছে যে ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গঠন করতে হবে। এর প্রধান কারণ হচ্ছে যে আমাদের ইন্ডাস্ট্রির সাথে দক্ষ যে মানব সম্পদের যে প্রয়োজন, যেটা অনেক ক্ষেত্রেই পাওয়া যায় না, সেটাকে কিভাবে সংযোগ স্থাপন করা যায়, ইন্ডাস্ট্রি লিঙ্কেজ ডেভেলপ করা যায়, এই সামগ্রিক কর্মকাণ্ড করার জন্যে এনএসডিএ প্রায় 14টা ইন্ডাস্ট্রি স্কিল কাউন্সিল গঠন করেছেন। তার একটি হচ্ছে ইনফরমাল সেক্টর। আপনি জানেন যে 87% আমাদের ইনফরমাল ইকোনমি কিন্তু কাজ করছে। সরকারি হিসেবটা বোধহয় এত বড় একটা সেক্টর, সেটাকে গুরুত্ব দিয়ে এনএসডিএ যেই সেক্টরের স্কিল কাউন্সিল গঠন করেছেন এবং কাউন্সিলে আমাদের এখানে ট্রেড বডিজ আছে, আমাদের এনজিওসগুলো আছে, এখানে বড় বড় এনজিও ব্র্যাকের মতো প্রতিষ্ঠানও আমাদের সাথে যুক্ত আছে, গ্রামীণ আছে, ইউসেফ আছে, প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলো আছে এবং জেলা পর্যায়েও কিন্তু অনেক যে
টেকনিক্যাল সার্ভিস প্রোভাইডার যারা ট্রেনিং সার্ভিস প্রোভাইডার তারাও আমাদের সাথে যুক্ত এবং একটি বড় আইএসসি এটা। এই আইএসসি আমরা চেষ্টা করছি এনএসডি এর যে নীতিমালা গাইডেড যে সমস্ত গাইডলাইন আছে সেগুলো প্রতিপালন করা, অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ইনফর্মাল ইকোনমিতে যে সমস্ত বিষয়গুলো আছে, যে সমস্ত ট্রেডগুলো আছে সেখানে যাতে দক্ষ মানব সম্পদ তৈরি করা যায়। সেই কারণে আমাদের দক্ষ মানব সম্পদ দরকার, দক্ষ যুব সম্প্রদায় গড়ে তুলতে হবে। সেই উদ্দেশ্যে নিয়ে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি। জি, এবার আমি কথা শুনব প্রীতি চক্রবর্তী আপনার কাছ থেকে। আপনি এফবিসিসির সম্মানিত একজন পরিচালক, অর্থাৎ প্রাইভেট সেক্টরে আপনি একজন উদ্যোক্তা, এবং এইমাত্র মির্জা নুরুল গনি শোভন যেটা বললেন তার সূত্র ধরে বলতে চাই যে এই যে প্রাইভেট সেক্টরে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে এবং দক্ষতা বৃদ্ধির জন্য চেষ্টা চলছে, এক্ষেত্রে আপনাদের ভূমিকাটা কী রকম? ধন্যবাদ এটিএন নিউজকে এই আজকের দিবসটিকে মর্যাদায় পূর্ণ করার জন্য আপনারা এই আলোচনা সভাটির আয়োজন করেছেন এবং সেখানে আপনারা নিয়ে এসেছেন দক্ষতা উন্নয়নেরই মাননীয় চেয়ারম্যানকে এবং এই ফিল্ডে কাজ করে, আমরা আসলে যারা ফিল্ডে কাজ করি তার একজন শোভন ভাই, এবং আপনারা সেটা আয়োজন করেছেন, সেজন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। আমরা আসলে ফিল্ডে কাজ করার মানুষ, তো আমরা যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে আপনি দক্ষতা ছাড়া কোনোভাবেই, কোনো দক্ষ জনসম্পদ ছাড়া কোনো প্রতিষ্ঠান আসলে সাস্টেনেবল হবে না। এবং প্রতি বছর আপনি গড় হিসাবে দেখবেন যে চাকরি বাজারে প্রায় 3 মিলিয়ন ছেলে মেয়ে বাজারে ঢুকছে। এখন আপনি 3 মিলিয়ন ছেলে মেয়েকে না সরকার অ্যাবজর্ভ করতে পারবে নাকি বেসরকারি খাত অ্যাবজর্ভ করতে পারবে? হ্যাঁ, করতে পারবে তখনই যখন তাদের দক্ষতা আপনি তাদের মধ্যে একটা স্কিল ডেভেলপ করা যাবে। আর এই স্কিল ডেভেলপ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক চেষ্টায় যে এনএসডিএ তৈরি হয়েছে, আপনি শুনেছেন যে সেটা একটা অসম্ভব রকম ভালো একটা দিক। তার প্রথম একটা দিক আমি আপনাকে বলি, সেটা হচ্ছে এনএসডি এর সঙ্গে আমাদের এখন একাডেমিয়ার কানেক্টিভিটিটা তৈরি হইতে হবে। আদারওয়াইজ আপনি গতকালকে আমার অফিসে কিছু লোকজন আসছিল, তো আমরা কথা বলছিলাম এই বিষয়টা নিয়ে যে বিএ পাস করছে, এমএ পাস করছে, ইন্টারমিডিয়েট পাস করছে, দরকার নাই আমার আর। আপনি কোথায় সেটা চায়নায় সম্ভবত একটা সময় তারা স্টপ করে দিল যে আমার গ্র্যাজুয়েট আর দরকার নাই, আমার ক্লাস 8 হয়ে ভোকেশনাল ট্রেনিং করবে, মেট্রিক পাস করে স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং করবে, ইন্টারমিডিয়েট পাস করে ট্রেনিং করবে, এবং তারা চলে আসবে হচ্ছে আমার ইন্ডাস্ট্রি সেক্টরে, যেখানে এর সঙ্গে রিলেট করছে এনএসডি এর সঙ্গে একটা রিলেটিভ বিষয় আমাদের মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজের আছে, উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। উৎপাদনশীলতা বৃদ্ধিটা প্রতি বছর ওনারও একটা দিবস পালন করে থাকেন, এবং সেটা আমরা অসম্ভব রকম ভালোভাবে নিয়েছি এই জন্য যে সরকারের একটা কর্তৃপক্ষ, সরকারের একটা মিনিস্ট্রি এই শিল্প উৎপাদনটাকে তারা মনিটর করতে চাচ্ছে। এবং কিভাবে এই শিল্প উৎপাদন বাড়বে একমাত্র সম্ভব হচ্ছে আপনি স্কিল ম্যান পাওয়ার যদি ইন্ডাস্ট্রিতে ইনক্লুড করেন। এবং একাডেমিয়ার সঙ্গে সম্পৃক্ততাটা হওয়া এই জন্য জরুরি যে কারণ আমরা তৈরি করছি ছেলেমেয়ে, গ্র্যাজুয়েট ছেলেমেয়ে তৈরি করছি, কিন্তু আমরা জানি না যে ওরা কি করবে। ওরা এসেই শুরু করে যে বাজারে কিভাবে চাকরি কোথায় আছে সেখানে যাবে। কিন্তু যদি স্কিল ডেভেলপমেন্ট হয়ে সে আসে, তারই উৎপাদনশীলতা আমরা দেখেছি প্রায় 40% ডেভেলপ করে। যদি স্কিল ম্যান পাওয়ার সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন যা করে একজন স্কিল ডেভেলপমেন্ট করে 40% করে। পাশাপাশি আমরা একটা জিনিস এখন দেখতে পাচ্ছি যে আপনারাও জানেন যে বাংলাদেশ আনস্কিলড পিপল আপনার এক্সপোর্ট করে $15 বিলিয়ন মতো আমরা আর্ন করি। কিন্তু যদি আমরা স্কিল ম্যান পাওয়ার আমরা পাঠাতে পারতাম তাহলে এই 15 বিলিয়ন 50 বিলিয়নে পরিণত হবে। আমাদের দেশ 85% ফরেন কারেন্সি আর্ন করি আরএমজি দিয়ে। এটা নিয়ে কিন্তু আমাদের শিল্প উদ্যোক্তারা অনেক আতঙ্কিত যে একটা সেক্টরের উপর আমরা এত বেশি ডিপেন্ডেন্ট। কিন্তু আমাদের হাতে এই মুহূর্তে সবচেয়ে ইম্পর্টেন্ট সেক্টর হচ্ছে আমরা স্কিল ম্যান পাওয়ার যদি আমরা এক্সপোর্ট করতে পারি। এই স্কিল ডেভেলপমেন্টের জায়গাটা যদি উনি অনেক বেশি প্রসার করতে পারেন তাহলে এই 15 বিলিয়ন 50 বিলিয়নে পরিণত হতে আমাদের 2 থেকে 3 বছর লাগবে, যা বাংলাদেশের জন্য জরুরিভাবে প্রয়োজন। বিশেষ করে এই ডলার ক্রাইসিসের সময়ে আমরা ফরেন কারেন্সি আর্ন করতে পারবো। আপনাকে ধন্যবাদ, আপনার মূল্যবান মতামত শুনলাম আমরা। আমি আবার ফিরছি নাসরিন আফরোজ আপনার কাছে। আমরা একটা কথা বলি যে বাংলাদেশ জনমিতিক লভ্যাংশ বলে যেটাকে, ডেমোগ্রাফিক উইন্ডো অফ অপরচুনিটি, সেখান থেকে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড বা জনমিতিক লভ্যাংশ
আদায় করার মতো একটা অবস্থায় আছে। এই ব্যাপারটা একটু সহজ করে ব্যাখ্যা করে যদি বলেন তাহলে অনেকের বুঝতে সুবিধা হবে। জি, ধন্যবাদ। কিভাবে আমরা এখান থেকে লাভবান হতে পারি? জি, ধন্যবাদ। আসলে বিষয়টি এরকম যে যখন একটা দেশের মানে সর্বমোট কর্মক্ষম জনসংখ্যা যদি আপনার তরুণ হয়, অর্থাৎ 15 থেকে 64 বছর বয়সের, অর্থাৎ কর্মক্ষম জনশক্তির সংখ্যা যখন বেশি হয়, জি, তখনই যেটা বলা যায় যে তারা ডেমোগ্রাফিক মানে যে Dividend. যে সুবিধা, যেটা ডিভিডেন্ড, সেটা সে ভোগ করতে পারে। যেমন আমাদের দেশে এখন কিন্তু সেই পর্যায়টা আমরা ভোগ করছি। আর লভ্যাংশ হবে তখনই যখন আমরা এই যে জনমিতির যে ডিভিডেন্ড, ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে আমরা আসলে ডিভিডেন্ড বলবো তখনই যখন তাদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবো। এবং কাজে লাগাতে এখানে হচ্ছে পারবো। দক্ষতার সঙ্গে সম্পর্ক আর কি, যে শুধুমাত্র তো সংখ্যা থাকলে হবে না, তাদেরকে তো আপনার ঠিকমতো প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আপনার দক্ষ হিসেবে যদি আমি গড়ে তুলতে না পারি, তাদেরকে যদি আমি কাজের ক্ষেত্রে ঠিকমতো ব্যবহার করতে না পারি, তাহলে তো তারা আর ডিভিডেন্ড হবে না, তখন তো তারা প্রফিটটা তো আমার আসবে না, তারা তো লভ্যাংশ হিসেবে মানে ইউজড হবে না, তাতে তাদের যে তারাও একটা কর্মক্ষমতা, নির্ভরশীল জনগোষ্ঠী হিসেবে Right. থেকে যাবে। তারাও একটা নির্ভরশীল জনসংখ্যা হয়ে যাবে। তো এই যে এই ক্ষেত্রেই হচ্ছে আমাদের সবচাইতে মনোযোগ দিতে হবে এখন, এবং জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এই লক্ষ্যকে সামনে নিয়েই কাজ করে যাচ্ছে। অর্থাৎ এই যে ইকোসিস্টেমের যে বিষয়টা বলি আমরা, ইকোসিস্টেম হচ্ছে আপনার সবাইকে নিয়ে কাজ করা, অর্থাৎ শুধুমাত্র যে ইন্ডাস্ট্রি নট লাইক দ্যাট, শুধুমাত্র ইন্ডাস্ট্রি নয়, এখানে থাকবে আপনার একাডেমি, অর্থাৎ শিক্ষকতার সঙ্গে যারা আছেন, এখানে থাকবে আপনার পুরো সমাজের যে অংশটি একটা স্কিল রিলেটেড প্রশিক্ষণের ক্ষেত্রে যে একটা নেতিবাচক মানে যে সোশ্যাল স্টিগমা যেটাকে আমরা বলি, যে নেতিবাচক একটা মনোভাব থাকে, তাদেরকে যাতে নানা পরিবর্তন ধরনের করতে সংস্কার পারে। থাকে, সংস্কার সেগুলো থাকে যাতে- যে কেন আমার ছেলে বা মেয়ে, কেন সে স্কিল ট্রেনিং নেবে, বা কেন সে হেয়ার ড্রেসার হবে, অথবা কেন সে ওয়েল্ডার হবে বা পেইন্টার হবে, এই যে মনোভাব, এটাকে আমাদের বের করতে হবে, দূর করতে হবে একদম। ইন্ডাস্ট্রি সেক্টরে, শিল্প খাতে স্কিলস গ্যাপ রয়েছে আমরা শুনি প্রায়শ। তো এই স্কিলস গ্যাপ পূরণে আপনার এনএসডি এর কার্যক্রমগুলো কি কি? আমাদের প্রধান কার্যক্রম হলো যে এই যে ইন্ডাস্ট্রি লিঙ্কেজ সৃষ্টি, যেটি একটু আগে নুরুল গনি শোভন সাহেব বলছিলেন, জি, সেটি হলো আমরা গড়ে তুলছি। যে আমরা প্রায় মানে এখন 15টা আমাদের আইএসসি বা ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিল যেটাকে আমরা বলি, জি। তা গঠন করা হয়েছে। সেখানে আপনার বিভিন্ন ধরনের সেক্টর আছে, যেমন ইনফর্মাল আইএসসি যেটি আমরা একটু আগে শুনলাম, সেই সাথে আছে অ্যাগ্রো ফুড, অর্থাৎ কৃষিজাত খাদ্য সংক্রান্ত যে শিল্প নিয়ে যারা কাজ করছেন তাদের একটা আইএসসি আছে। অর্থাৎ এখানে যে আইএসসি গুলো গঠন করেছে, সেখানে আপনার ইনফর্মাল আইএসসি যেমন আছে, আপনার আমরা 12টা আইএসসি এর কথা creative- দেখেছি বোধহয় হ্যাঁ, ওয়েবসাইটে। এখন তো আরেকটা 15টা হয়ে গেছে। লেটেস্ট আরেকটা আমরা যেটা করছি, লজিস্টিক আইএসসি, আচ্ছা, লজিস্টিক্সের ক্ষেত্রে যেটা গঠন করেছে জনাব মাতলুব সাহেব, অর্থাৎ পরিবহনের ক্ষেত্রে যারা জড়িত জি, তাদেরকে নিয়ে আমরা গঠন করেছি লজিস্টিক সংক্রান্ত আইএসসি। লজিস্টিক্স এন্ড সাপ্লাই চেইন হ্যাঁ, বিষয়টা। সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের সাথে যেটা জি, জি। জড়িত। অর্থাৎ আমরা যে ইকোসিস্টেমের কথা বলছি, সেখানে যে লিঙ্কেজ ইন্ডাস্ট্রির সাথে আপনার প্রশিক্ষণ প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠানের একটা সংযোগ গড়ে তুলতে হবে, এবং এখানে আমরা হলাম জাস্ট ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছি। অর্থাৎ লিঙ্কেজটা হবে এরকম যে প্রশিক্ষিত জনগণ তৈরি হবে একদিকে, প্রশিক্ষিত জনগণ আরেকদিকে কর্মসংস্থানে যাবে। কর্মসংস্থানের ব্যবস্থাটি হয়ে যাবে। কর্মসংস্থানটা করবেন ওনারা, সেই প্রাইভেট লিঙ্কেজটা সেক্টর। হচ্ছে প্রাইভেট সেক্টর করবেন, এবং প্রাইভেট সেক্টরের প্রতিনিধি হিসেবে আমাদের আইএসসি গুলো করবে। এখানে হচ্ছে আমাদের সম্পর্কটা। আমরা জানি যে আন্তর্জাতিক শ্রম বাজারে আমাদের জনশক্তি যায়, আমরা রপ্তানি করি, এবং এই প্রবাসী আয় আমাদের জাতীয় আয়ের একটা খুব বড় উৎস। বড় অংশ। হ্যাঁ, কিন্তু সেটার পুরো সুবিধাটা আমরা কাজে লাগাতে পারছি না, কারণ আমরা মূলত পাঠাই অদক্ষ শ্রমিক, দক্ষতাহীন শ্রমিক। তো এই আন্তর্জাতিক শ্রমবাজার থেকে পুরো সুবিধাটা তুলে নিতে হলে, অর্থাৎ শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য কি কি করা দরকার, এবং সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টর কি ভূমিকা রাখছে? এখানে প্রাইভেট সেক্টর, আপনি আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় যে কথাটা বলতেছিলেন যে আইএসসি অ্যাক্টিভিটি, এখানে প্রধান একটা কাজ কিন্তু আমরা যে সমস্ত দক্ষতাগুলো, সেগুলো যে কারিকুলাম ডেভেলপমেন্টে কিন্তু আইএসসি এখানে চেয়ার করে, এবং এখানে অনেক কনসালটেন্টরা থাকেন, ইন্ডাস্ট্রির লোকজন থাকেন, একাডেমিয়া থাকেন, তাদের পূর্ণাঙ্গভাবে একটা প্রপার কারিকুলাম করে কিন্তু ট্রেনিং সাপোর্টগুলো দেওয়ার জন্য কিন্তু জি। ব্যবস্থা নেওয়া হয়। এখানে আপনি দেখবেন যে আমাদের বেশিরভাগ যারা রেমিটেন্স যোদ্ধা যারা, তারা তো অনেক কাজ করছেন, তারা বহুত পরিশ্রম করে টাকা পয়সা পাঠাচ্ছেন, জি। কিন্তু অন্যান্য দেশের যারা রেমিটেন্স যোদ্ধা যদি বলি, তাদের সাথে কেন পারছে না?
আপনি একটা ফিলিপিনের একটা নার্সের যদি বেতন দেখেন আপনি, আর আমার দেশের একটা নার্সের বেতন, সেখানে তো 50-50 এই হয়ে যাচ্ছে, 50% আকাশ পাতাল পার্থক্য। একটা ওয়েল্ডার, ভালো একটা ওয়েল্ডারের কিন্তু ইউরোপের বাজারে 5-6 লাখ টাকা বেতনের আছে, কিন্তু আমরা কি সেটা নিতে পারছি না? কারণটা কি? আমাদের একটা ন্যাশনাল সার্টিফাইড আমরা না। প্রথম যদি আমরা দেখি যে আমার শিক্ষা হয়তো অনেকের আছে, সেই শিক্ষাটা সঠিকভাবে যেহেতু আমার সার্টিফিকেট নাই, আমার ওটা ইন্টারন্যাশনাল কোয়ালিটি না, আমি এটা বাজারে, আমি আন্তর্জাতিক বাজারে আমি এটাকে সেল করতে পারতেছি না, তাহলে আমার বেতনটা কিভাবে বৃদ্ধি পাবে? আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আমরা এই অবস্থাটা কিন্তু পরিবর্তন করার জন্য এনএসডি এর কিন্তু কয়েকটা ধাপে আপনার এই প্রশিক্ষণ মডিউল ওনারা তৈরি করছেন, এবং যেটা যদি আমরা ফলো করি, বা আপনার বিদেশে শ্রমিক যে আছে সেখান থেকেও কিন্তু ইচ্ছা করলে প্রশিক্ষণের আপনার সার্টিফাইড হতে পারে, যদি সেই প্রক্রিয়াগতভাবে তারা আসে। আর আমরা এখন যে প্রক্রিয়ায় ট্রেনিংগুলো হবে, যে কারিকুলাম ডেভেলপমেন্টের মাধ্যমে বলেন, প্রপার এনভায়রনমেন্টের মাধ্যমে যে ট্রেনিংগুলো দেওয়া হবে, তা শুধু ট্রেনিং দিয়ে ছাড়ছে না, তাকে একটা ন্যাশনাল সার্টিফাই করার জন্য সার্টিফিকেটটা দিচ্ছে কিন্তু এনএসডিএ, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এটা গ্লোবালি রিকগনাইজড। আমাদের দেশে তো আপনার এই কারিগরি শিক্ষা আজকে নতুন না, কারিগরি শিক্ষা বোর্ডও কাজ করতেছে, কিন্তু সেই শিক্ষাগুলো যাদেরকে দেয়া হয়েছে তারা এখন ইন্ডাস্ট্রির উপযুক্ত না, বিদেশে তারা সেইভাবে চাহিদা মোতাবেক তারা সেই কাজগুলো করতে পারতেছে না। তার মানে হচ্ছে যে ইন্ডাস্ট্রি গ্যাপের কথা আপনি বললেন, শুধু ইন্ডাস্ট্রি গ্যাপ বলবো না, ট্রেনিং গ্যাপস এখানে একটা বড় ফ্যাক্টর। প্রকৃত প্রশিক্ষণটা আমি পাচ্ছি কিনা, এইগুলোকে মিট আপ করার জন্য কিন্তু আইএসসি গুলো যদি কাজ করে, এবং এনএসডিএ এখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করছে, ওনারা কিন্তু সরাসরি কোনো ট্রেনিং সাপোর্ট দেবে না, ট্রেনিং সাপোর্ট ট্রেনিং ইনস্টিটিউটগুলো, ওনারা ট্রেনিং সেন্টারগুলো রিকগনাইজ করেন। এই যে মূল কাজটা কি? মূল কাজটা হচ্ছে যে প্রপারলি আপনার এই ফাংশনগুলো হচ্ছে কিনা, সরকারের পক্ষ থেকে এনএসডিএ এই সুযোগ সুবিধাগুলো যাতে আপনার ট্রেনিং ইনস্টিটিউটগুলো নিয়ে তারা প্রপারলি মানব সম্পদে পরিণত করতে পারে, বিশেষ করে এখন যুব সম্প্রদায়, এবং আমরা প্রচুর নারী আছে। আমরা কিন্তু শুধুমাত্র যে কলকারখানায় কাজ করবে সেটাই কিন্তু আপনার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আপনি এন্টারপ্রেনর ক্রিয়েট করা, উদ্যোক্তা তৈরি করাও একটা কিন্তু মূল ভিত্তি হচ্ছে এনএসডিএ, এবং এনএসডিএ সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। বর্তমান চেয়ারম্যান মহোদয়কে আমি ধন্যবাদ জানাচ্ছি যে উনি দায়িত্ব গ্রহণের পরপরই কিন্তু এই সমস্ত বিষয়গুলো নিয়ে আইসিদের সাথে অনবরত কাজ করে যাচ্ছেন উনি, এবং উনি বিভিন্ন জেলা পর্যায়ে যাচ্ছেন, বিভিন্ন জায়গাতে যাচ্ছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলছেন। এইটাই হচ্ছে মূল আমাদের স্পিড, যে মানে সরকার যে প্রপারলি যেটা হওয়া দরকার সেটাই উনি করছেন। এবং আমরা দেখেছি যে এনএসডি এর ওয়েবসাইটে ন্যাশনাল স্কিলস পোর্টাল বলে একটা পোর্টাল আছে, ওয়েব পোর্টাল আছে, যেখানে কর্মী এবং নিয়োগদাতা পরস্পরকে খুঁজে নিতে পারে। নিয়োগদাতা খুঁজবেন তার প্রয়োজন অনুযায়ী কর্মী, এবং কর্মী খুঁজবে তার দক্ষতা অনুযায়ী প্রতিষ্ঠান। এই ওয়েব পোর্টালটা সম্পর্কে, এনএসপি যেটা, সেটা সম্পর্কে একটু বলবেন। ধন্যবাদ। এটি হলো আমরা একটা ন্যাশনাল পোর্টাল গঠন করছি, এটা 16টা মডিউল আমরা শুরু করেছি কাজটা। এর মধ্যে আমাদের প্রায় 12টা মডিউল হয়ে গেছে, আরও বাকি আছে 4টা। এর মধ্যে যেটা আছে যে রেজিস্ট্রেশন থেকে শুরু করে সার্টিফিকেশন, প্রতিটির ক্ষেত্রে একটা করে মডিউল রাখা আছে, অর্থাৎ যেসব প্রশিক্ষণ প্রতিষ্ঠান তাদের নাম নিবন্ধন করবে আমাদের সঙ্গে, তারা কিন্তু ঘরে বসে নিবন্ধন করতে পারবে, অনলাইনে তারা টাকা জমা দিতে পারবে। একটা ফি আছে, সরকারের একটা ফি আছে, এবং এক একটা প্রশিক্ষণ প্রতিষ্ঠান 5টা ট্রেডের জন্য একসাথে নিবন্ধন করতে পারবে। ট্রেড অর্থাৎ হলো বিষয়গুলো যে কোন কোন সেক্টরে সেই প্রতিষ্ঠানটি প্রশিক্ষণ দেবে, আর একই সাথে যে প্রশিক্ষণ নিয়েছে সে যখন তার অ্যাসেসমেন্টের জন্য যাবে, অর্থাৎ তাকে যাতে করে তাকে একটা রিকগনাইজড আমরা মনিটরিং বা অ্যাসেস যেটা পরীক্ষা দিবে যখন, সেও তখন কিন্তু রেজিস্ট্রেশনটা করে যে আমি পরীক্ষা দিতে চাই এরকম একটা আমার স্বীকৃতির জন্য আর কি, সেটাও সে ঘরে বসে করতে পারে। ন্যাশনাল স্কিলস পোর্টালের মূল উদ্দেশ্য হলো এমন একটি ডাটা সিস্টেম করে তোলা, ডাটা বেস, যেখানে আপনার কর্মী সংখ্যা যেমন থাকলো, সেই সাথে তাকে আমি ট্রেস করতে পারবো যে সে কোথায় আছে, অর্থাৎ ওয়েল্ডিংয়ের ক্ষেত্রে যে প্রশিক্ষণ নিয়েছে সে দেশে আছে না বিদেশে আছে সেটিও কিন্তু আমি ট্রেস করতে পারবো, আমি ঘরে বসে আমার অফিসে বসে আমি করতে পারবো, জাস্ট একটা ক্লিক করে আর কি। আপনাকে ধন্যবাদ। আমি এবার যাব একটু প্রীতি চক্রবর্তী আপনার কাছে। আপনি একজন এন্টারপ্রেনার হিসেবে, স্বাস্থ্য খাতের একজন উদ্যোক্তা হিসেবে অনেকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন,
এবং যুব সমাজকে আপনি কাছে থেকে দেখেছেন, তাদেরকে নিয়ে ডিল করেন আপনি নিয়মিত। আজকে তরুণরা কি স্বপ্ন দেখে, আপনি ওদেরকে কিভাবে আবিষ্কার করেছেন, যে ওদের মধ্যে কি আছে, কি সমস্যা আছে, কি স্বপ্ন আছে, আর সেটার জন্য প্রাইভেট সেক্টর কি কি করছে? খুব কঠিন কোশ্চেন, খুবই কঠিন কোশ্চেন যে তরুণরা আজকাল কি স্বপ্ন দেখছে। হ্যাঁ। আপনি খুব কম খুঁজে পাবেন এখন তরুণীদের মধ্যে যে তুমি কি হতে চাও। ছোটবেলায় ছোটবেলা থেকে আমরা রচনা লিখে লিখে বড় হয়েছি, হ্যাঁ, আমার জীবনের এইম লক্ষ্য। ইন লাইফ, আমার জীবনের লক্ষ্য কি। কিন্তু আজকালের ছেলেমেয়েরা এইরকম রচনা লিখতে অভ্যস্ত না, ফলে ওরা এরকম স্বপ্নও দেখে না। কারণটাও হয়েছে কি যে ও যে চিন্তা করছে যে আমি যা হব সেটা আসলে হতে পারাটাও ওর জন্য মাঝে মধ্যে ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য সে যেতে থাকে, এবং এটাও ভালো, আসলে আমি এটাকে খারাপ বলি না, যেতে থাকে এবং বাস্তবতার নিরিখে দেশ এবং বিশ্বের প্রয়োজনে সে কি হলে সে তাকে নিজেকে আপডেটেড করতে পারবে এবং সমাজের প্রয়োজনে লাগাতে পারবে, অথবা বিশ্বের প্রয়োজনে সে কোথায় নিজেকে সেখানে সে নিজেকে অ্যাডজাস্ট করতে পারবে, সেই অনুযায়ী সে কিন্তু তার আজকাল লক্ষ্যটা তৈরি করে। তো সত্যি কথাই বলেছেন, আমি তো আসলে আমার মেডিকেল কলেজেও একদম ইয়াং ছেলেমেয়েরা ভর্তি হয়, জি। নার্সিং কলেজেও ইয়াং ছেলেমেয়েরা, ট্রেনিং ইনস্টিটিউটেও ইয়াং ছেলেমেয়েরা। আসলে হাসপাতাল এমন একটা জায়গা বা মেডিকেল কলেজ এমন একটা জায়গা, সেখানে আসলে তরুণীদেরই অনেক বেশি পরিমাণে কাজ, এবং যারা সার্ভিস দেয়, ধরেন পেশেন্ট কেয়ার অ্যাটেন্ডেন্ট, অথবা ধরেন আমরা বলি ওদেরকে হেলথ সাপোর্ট সার্ভিস, এই জায়গাটাতেও আমরা কিন্তু বেশি বয়সের লোকজন নিতে পারি না, ইভেন নট অ্যাভাব 50-50 পরে যারা, তারা হচ্ছে সব বড় বড় প্রফেসর, কনসালটেন্ট, এরা হচ্ছে অ্যাভাব 50। তো আমি যেটা দেখতে পাই আর কি, যে এরা আসলে, আমরা জানালা তো খোলা, আপনি তো বন্ধ করতে পারবেন না, আপনার জানালা দিয়ে সব ঢুকবেই, ভালো খারাপ সব কিছু ঢুকবে। এখন আমাদের তরুণদের মধ্যে একটা বিষয় খুব বেশি পরিমাণে যাচ্ছে, যে তারা অনেক বেশি পরিমাণে নিজেকে নিয়োজিত করছে, যতটা না কাজের আইটি সেক্টর, তার চাইতে অকাজের আইটি সেক্টরে তারা তাদের নিয়োজিত করছে। এখন ডিপেন্ড করছে এটা ফ্যামিলি, তার এনভায়রনমেন্ট, এবং তার চাকরি যেখানে করবে বা কাজ যেখানে করবে সেই জায়গাটা। আমি এই জন্য আসলে এটি নিউজের মাধ্যমে যদি অ্যাওয়্যার করা যেত, যে পরিবারের সবাইকে তার ছেলেটি বা মেয়েটি সম্পর্কে খুবই সজাগ থাকতে হবে, যে সে আসলে সে কি করছে, সে কোথায় তার নিজের পুরো জীবনটাকে, সময়টাকে ইউটিলাইজ করছে, যে ইউটিলাইজেশনটা তার জীবনকে অনেক বেশি ভ্যালু দেবে, সেইটাতে সেজন্য নিজেকে রাখে। আইএসসির চেয়ারম্যান জনাব মির্জা নুরুল গনি শোভনের কাছে জানতে চাই যে তরুণরা এখন বিচিত্র ধরনের পেশায় যুক্ত হচ্ছে, কিন্তু আমি আপনার কাছে এটাই জানতে চাইছি যে এই যে বিচিত্র পেশায় তারা কেরিয়ার গঠনে উৎসাহী হচ্ছে, আগ্রহী হচ্ছে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করেন, কিভাবে দেখেন? আমি মনে করি যে বর্তমান বিশ্ব প্রেক্ষাপট যেটা, সেই প্রেক্ষাপটে কিন্তু পেশা অনেক বেড়ে যাচ্ছে, নতুন নতুন পেশা আসতেছে। আপনার আইটির কথা বলা হচ্ছে, আইটি সেক্টরে যদি আপনি দেখেন অনেক ধরনের পেশা অনেক আছে, রকমের স্কোপ, এবং বিভিন্ন পেশার সাথে আইটির একটা সংযোগ তৈরি হচ্ছে। আমাদের আপনার যে ওয়েল্ডারের কথা হলো, হেয়ার ড্রেসারের কথা হলো, আমাদের আপনার এই যে পেইন্টার, কার্পেন্টার, কনস্ট্রাকশন ওয়ার্কার, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এ হাজার হাজার সাব সেক্টর, আমাদের হেলথ কেয়ার, আমাদের আপনার যে কি বলে, এখন ট্রেডের কিন্তু শেষ নাই। হ্যাঁ, আপনাদের আইএসসির ওয়েব পোর্টালে দেখলাম যে খুব অপ্রচলিত এবং কম হলো, সিরামিক নিয়ে আলাদা, সিরামিকেরও আলাদা আইএসসি আছে। হ্যাঁ, আপনার এই যে আমাদের প্রায় 60-68% যে আপনার এই আমাদের দেশের যে এখন যে এই 15 থেকে 64-র মধ্যে, এইটা সব দেশ কিন্তু একবারই সুযোগ পাবে, এক একটা দেশ কিন্তু একবারই সুযোগটা পাবে, এই সুযোগটা কিন্তু এখন বাংলাদেশে। এর সঙ্গে আরেকটা প্রশ্ন করি যে প্রযুক্তিগত অনেক উন্নয়ন হচ্ছে অনেক বিষয়, এবং অনেক জায়গায় মানব সম্পদের চাহিদা পূরণ করতেছে বা মানব সম্পদকে রিপ্লেস করতেছে প্রযুক্তি, যন্ত্র। এই ক্ষেত্রে অনেকের পেশা হারানোর একটা আশঙ্কা দেখা যায়। এটা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আমরা আছি, আমরা কিন্তু ফিফথে চলে আসবো। আমরা কিন্তু যদি আপনি দেখেন সঠিকভাবে, তাহলে আমরা থার্ডেও কিন্তু নাই। না, আমরা প্রকৃতপক্ষে যদি আপনি চিন্তা করেন, আমরা থার্ডেও নাই, ফোর্থ চলে যাচ্ছে, ফিফথ আমাদেরকে নক করতেছে। আমাদের জন্য যেটা, আমরা ওটার জন্য ভীত না, আমাদের টেকনোলজি কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। আচ্ছা, গ্রিন ইন্ডাস্ট্রি বাংলাদেশে আপনি গার্মেন্টসে দেখেন কতগুলো গ্রিন ইন্ডাস্ট্রি আমরা পেয়েছি।
অনেকগুলি প্রতিষ্ঠান টেকনোলজিতে কমপ্লেক্স পেয়েছে। যে ডেভেলপমেন্ট সেটা দিলেই যে আমাদের মানুষজন ছাঁটাই হয়ে যাবে সেটা তো আমি বিশ্বাস করি না। আমাদের কর্মক্ষেত্র কিন্তু বেড়ে যাচ্ছে। আপনি টেকনোলজি দিচ্ছেন, সেখানেও কিন্তু আবার দেখেন Monitoring করার জন্য তো পাশাপাশি লোক লাগবে। কর্মক্ষেত্র আবার ওটার সঙ্গে আরো 5টা জায়গা আবার বেড়ে যাচ্ছে। কাজে মানুষজন সেখান থেকে চাকরি হারিয়ে যাবে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে হবে। তাদেরকে আবার এই যে আমার ইনফর্মাল সেক্টর কি জন্য তাহলে আছে, আমার ইনফর্মাল সেক্টর তো সেখানে অবারিত। আপনি ইনফর্মাল সেক্টরে আপনি তাদেরকে কাজে লাগান, তাদেরকে ট্রেন আপ করেন, তাদেরকে প্রশিক্ষণ দেন, তারা নিজেরাই সেলফ এমপ্লয়েড হবে, কোনো সমস্যা নেই। আমাদের এখন নেক্সট যে আমাদের টার্গেট সেটা হচ্ছে $1 ট্রিলিয়ন নেতৃত্ব দিচ্ছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, এবং সেটার জন্য এই $1 ট্রিলিয়ন নেতৃত্ব দেওয়ার জন্য ওনার স্মার্ট বাংলাদেশ তৈরি করতে চাচ্ছেন। এটা ওনার এখন হচ্ছে সবচেয়ে বড় টার্গেট। আর এই স্মার্ট বাংলাদেশ তৈরি করতে হলে স্মার্ট মানুষ চাই, এবং স্মার্ট মানুষ হচ্ছে আমাদের দক্ষ মানব সম্পদ। এইটা হচ্ছে এখন আমাদের পে অফ লাইন হইতে হবে যে আমাদের এই $1 ট্রিলিয়ন অ্যাচিভমেন্টের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে পূরণ করার জন্য স্মার্ট বাংলাদেশের স্মার্ট মানুষ আমাদেরকে তৈরি করতে হবে। আজকের দিনে বিশ্ব যুব দক্ষতা দিবসে আমাদের যুব সমাজের জন্য আপনার বার্তাটা কি? ধন্যবাদ। প্রতিনিয়তই সারা বিশ্বের সঙ্গে আমরা সংযুক্ত হয়েই আমরা চেষ্টা করছি যে আমাদের যুব শক্তিকে সেইভাবে গড়ে তোলার জন্য আমাদের যে মানে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড বা যেটাকে আমরা বলি যে মানে কারিকুলাম বা প্রশিক্ষণ সামগ্রী যেটাকে আমরা বলি, সেটি তৈরিতে কিন্তু আমরা এই বিষয়গুলো মনে রাখছি, এবং আমাদের সঙ্গে আমাদের যারা ইন্ডাস্ট্রিয়াল স্কিলস কাউন্সিল যারা আছেন, যে শোভন ভাইয়ের মতো যারা আছেন, তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে সম্পৃক্ত, এবং আমরা কিন্তু ওই লক্ষ্যকে সামনে নিয়ে এগুচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যেমন মোটেই হতাশাব্যঞ্জক কোনো কথা বলেন না, বা তিনি যেমন হতাশাজনক কোনো শব্দ ব্যবহারই করেন, অত্যন্ত আশাবাদী, আমরা তো ল্যান্ড অফ অপরচুনিটি, এবং আমরাও সেটা ভেবে দেখছি যে অমিত সম্ভাবনার দেশ হচ্ছে বাংলাদেশ, এবং সেই সম্ভাবনার মূল চালিকা শক্তি কিন্তু আমাদের তরুণ জনগোষ্ঠী। তাদেরকে যদি আমরা তৈরি করতে পারি, তাদেরকে সঠিক পথে যদি আমরা নিতে পারি, অবশ্যই আমরা সফল হব, এবং আমরা কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমাদের যে প্রশিক্ষণ সামগ্রী আছে, আমাদের যে প্রশিক্ষণ পরিকল্পনা আছে, প্রতিটি ক্ষেত্রেই কিন্তু তাদেরকে আমরা গুরুত্ব দিচ্ছি, এবং তাদের বিষয়ে আমার একটাই বার্তা যাবে, সেটি হচ্ছে এই যে আমাদের কিন্তু সামনে এগিয়ে যাওয়ার সময় এখন। আমাদেরকে অবশ্যই এগিয়ে যেতে হবে, এবং সেই লক্ষ্যকে সামনে নিয়ে আমাকে প্রশিক্ষিত হতে হবে, আমাদের প্রত্যেককেই প্রশিক্ষিত হতে হবে। আপনি জানেন অস্ট্রেলিয়াতে কিন্তু একটা টেফ কলেজ বলা, যেটা টেকনিক্যাল অ্যান্ড ফার্দার এডুকেশন, সেটি একদম প্রতিষ্ঠিত। যিনি চাইল্ড কেয়ারে কাজ করবেন বা যিনি শিশু মানে মানে যেটাকে বলা যায় যে চাইল্ড কেয়ার সেন্টারে যিনি কাজ করবেন বা ডে কেয়ার সেন্টার যিনি গড়ে তুলবেন, তারও কিন্তু একটা সার্টিফিকেশনের প্রয়োজন হয়, এবং যিনি চুল কাটবেন তারও কিন্তু একটা সার্টিফিকেটের দরকার হয়। টেফ কলেজ থেকে তাকে সার্টিফিকেট নিতে হয়। এনএসডি কিন্তু সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আমরা কিছুদিনের মধ্যে হয়তো বা একটা পজিটিভ কিছু জানবো যে আমাদের সার্টিফিকেটকে তারা রিকগনাইজ করবে। অর্থাৎ আমরা স্ক্যান্ডিনেভিয়ান যে দেশগুলো আছে, যেখানে এখন কর্মী সংকটে তারা হিমশিম খাচ্ছে, আমরা স্বপ্ন দেখছি, আশা করছি কিছুদিনের মধ্যে আমরা সেখানেও স্কিলড আমাদের তরুণ জনগোষ্ঠীকে পাঠানো, সম্প্রসারিত হবে। সেটাই, এবং শুধু যে শ্রম বাজার তা নয়, আমার দেশের বাজারটিও কিন্তু কম সমৃদ্ধ নয়। আমাদের 100টি ইকোনমিক জোন গড়ে তোলা হচ্ছে। আমরা কিন্তু সেখানেও তাদের মানে এমপ্লয়ারদের প্রয়োজন মাফিক জনশক্তি যাতে আমরা তৈরি করতে পারি, আমরা কিন্তু সেই লক্ষ্যেও কাজ করে যাচ্ছি। তরুণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলতে চাই যে হতাশার কিছু নাই, এবং আমাদের হারানোর একেবারেই কিছু নাই। আমাদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়, এবং আমরা এগিয়ে যাবই ইনশাল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আমাদের আসলে হারানোর কিছু নেই, আমাদের হতাশ হওয়ার কিছু নেই, কিন্তু আমাদের জয় করার জন্য আছে সারাটা বিশ্ব। অমিত সম্ভাবনার দেশ বাংলাদেশ, আর এই বাংলাদেশের চালিকা শক্তি যুব সমাজ, যে যুব সমাজের দক্ষতা উন্নয়নে কাজ করছে এনএসডিএ, ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট অথরিটি বা জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ। প্রিয় দর্শক, এর মাধ্যমে শেষ করছে আমাদের আজকের বিশেষ আলোচনা অনুষ্ঠান দক্ষ হাতে গড়ি ভবিষ্যৎ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে থাকুন, এটি নিউজ দেখতে থাকুন।